দেশেরই মুক্তির তরে প্রাণ দিল বীর ক্ষুদিরাম, বিনয় বদল অস্তা চলে বৃথা গেল রক্ত ঘাম। এই দেশেরই মুক্তির তরে প্রাণ দিল বীর ক্ষুদিরাম, বিনয় বদল অস্তা চলে বৃথা গেল রক্ত ঘাম। বুলেট বুকে শহীদ কাঁদে, বুলেট বুকে শহীদ কাঁদে, জাগরে আমার দেশ, জাগরে আমার দেশ। স্বাধীনতার শেষ লড়াইয়ে, স্বাধীনতার শেষ লড়াইয়ে বীর সুভাষ হলো শেষ। জাগরে আমার দেশ, জাগরে আমার দেশ। চলে গেছে যারা ওগো রেখে গেছে ঋণ, ফিরবে না ফিরবে না আর কোনো দিন। চলে গেছে যারা ওগো রেখে গেছে ঋণ, ফিরবে না ফিরবে না আর কোনো দিন। জাতির বিপদে যারা হলো আগুয়ান, ইতিহাস গড়ে তারা আজও মহিয়ান। জাতির বিপদে যারা হলো আগুয়ান, ইতিহাস গড়ে তারা আজও মহিমান। এই দেশেতে জন্ম নিল বাংলা মায়ের কোলে, ও দারুণ বিধি মোর এই ছিল কপালে। সন্দেশখালি আর কেঁদো না, মোছো আখি জল, কে ধরেছে তাদের বুকে বন্দিকেরই নল। সন্দেশখালি আর কেঁদো না, মোছো আখি জল, কে ধরেছে তাদের বুকে বন্দুকেরই নল। ভাটার টানে মরা গাঙে কে ধরিবে হাল, রেখা তুমি পাল তুলে দাও ডাকে মহাকাল। ভাটার টানে মরা গাঙে কে ধরিবে হাল, রেখা তুমি পাল তুলে দাও ডাকে মহাকাল। প্রতিবাদের আন্দোলনে আগে তুমি বাড়ো, দেশবাসী তোমার সাথে জাগবে উষার আলো। নমস্কার, বি বাংলা টিভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আছি আমি সন্তোষ। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি বনগাঁ লোকসভার অন্তর্গত গাইঘাটা বিধানসভার একমাত্র পৌরসভা গোবরডাঙ্গা। আর গোবরডাঙ্গার ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সহসভাপতি সুমন মণ্ডল। সুমন মণ্ডলের সাথে রাজ্য রাজনীতি এবং আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে তার সামনে কিছু প্রশ্ন তুলে ধরছি। সুমনবাবু, আপনাকে প্রথমে বি বাংলা টিভি নিউজে আবারও একবার অনেক অনেক স্বাগত। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের স্বাগত, ধন্যবাদ। প্রথম প্রশ্ন, লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে, দ্বিতীয় দফা নির্বাচন সম্পন্ন হলো গতকাল। কি বুঝলেন, কেমন লাগলো দ্বিতীয় দফার নির্বাচন দেখে? দ্বিতীয় নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে। দার্জিলিংয়ে কিছু কাজওয়ারি হয়েছে। রাজু বিস্তাজি বলেছে যে সবসময় সেন্ট্রাল ফোর্স ঠিকভাবে তাদের ব্যবস্থা নিতে পারেনি। তৃণমূল যেহেতু পেছিয়ে আছে সন্দেশখালির ব্যাপারটা নিয়ে, চাকরির ব্যাপারটা নিয়ে, হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি বাতিল হয়েছে। সন্দেশখালিতে যেভাবে অস্ত্র আমদানি হয়েছে, বছরের পর বছর ধরে, প্রায় 11 বছর ধরে মা বোনদের অত্যাচার করেছে। রাতের বেলা মা বোন বাড়ি থাকতে পারতো না, স্বামীর কাছে থাকতে পারতো না। এইসব ব্যাপার নিয়ে যেভাবে সন্দেশখালির মেয়েরা রুখে দাঁড়িয়েছে, তাদের মুখপাত্র হিসেবে রেখা পাত্র এগিয়ে এসেছে এবং রেখা পাত্রর নাম সারা ভারত ছড়িয়ে গেছে। দেশের প্রধানমন্ত্রী তাকে ফোন করেছে, সন্দেশখালির অবস্থা জেনেছে, সন্দেশখালির মেয়েরা কেন ভোট দিতে পারতো না, এইসব ব্যাপারে দেশের প্রধানমন্ত্রী রেখাপাত্রকে আশ্বাস দিয়েছে এইবার যাতে সন্দেশখালিতে ভোট হয়, বসিরহাট কেন্দ্রে ভোট হয়, তিনি ব্যাপারটা ইলেকশন কমিশনকে জানাবে। ইলেকশন কমিশন যথেষ্ট ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। গতকালও দেখেছি কি আবু তাহের মোল্লা সে হচ্ছে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ, এবং কি হাফিজুল খাঁ তার আত্মীয় কাউন্সিলর, তার বাড়ি থেকে অস্ত্র পেয়েছে। শুধু অস্ত্র না, বিদেশি অস্ত্র পেয়েছে, চায়না অস্ত্র পেয়েছে, পুলিশের কাছে যে রিভলভার থাকে সেই রিভলভার পেয়েছে, এবং তার নামে বেনামে তার বিভিন্ন আই কার্ড আছে, কয়েকটা আই কার্ডের মাধ্যমে অস্ত্র কিনেছে। এবং এটা মনে করা হচ্ছে সিমি স্টুডেন্ট মুভমেন্ট অফ ইন্ডিয়া, যার ফাউন্ডার সভাপতিকে নমিনেশন দিয়েছিল আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসার ইমরানকে। সিমি একটা দেশবিরোধী সংস্থা, তাদের ব্যান্ড করা হয়েছে। তারপর আইসিস, এদের সাথে যোগাযোগ আইসিসের সাথে যোগাযোগ মনে করা হচ্ছে। জঙ্গি সংগঠন বাংলাদেশের মাধ্যমে চীনা অস্ত্র ঢুকছে এবং জঙ্গি সংগঠন এদের সাথে যোগ আছে বলে শাহজাহান শেখ, উত্তম হাজরা, উত্তম সর্দার, শিবু হাজরা, এদের সাথে জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে। এবং অস্ত্রশস্ত্রের মাধ্যমে শাহজাহান শেখ অ্যারেস্ট হলেও তার শাগরেদরা এখনও দাবিয়ে বেড়াচ্ছে এবং তারা বাড়িতে বাড়িতে থান পৌঁছে দিচ্ছে। সন্দেশখালীর মা বোনদের হুমকি দিচ্ছে, তৃণমূলকে ভোট না দিলে এই সাদা থান দিয়ে গেলাম, স্বামীরা একটাও জীবিত থাকবে না। এই সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে বসিরহাট কেন্দ্র জেতার চেষ্টা করছে। শুধু বসিরহাট কেন্দ্র না, সারা পশ্চিমবাংলায় তৃণমূল সন্ত্রাস সৃষ্টি করছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ধনে পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয়, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না। হাসনাবাদে দেখছিলাম একটা জায়গায়, একটা বাড়িতে, সেখানে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে কি নিমাই দাস না নিতাই দাস, তার ভাইয়ের বাড়িতে একটা বোমা বিস্ফোরণ হয়েছে, মনে করছে কোনো সিভিক ভলেন্টিয়ার বা তৃণমূলের কর্মীরা এটা ঘটিয়েছে এবং সেখানে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে। সারা পশ্চিমবাংলায় এই জিনিস চলছে। এই জিনিস চলতে থাকলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত আনছে। সীমান্ত আমাদের সুরক্ষিত নয়। পুলিশ হচ্ছে রাজ্য সরকারের যারা মানুষের আইন শৃঙ্খলার বিধান করবে, তারা একটা অটোনমাস সংস্থা। সেই সংস্থাকে তৃণমূলের শাগরেদ হিসাবে, তৃণমূল দল তাদের ক্যাডার হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে। পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মদত দিচ্ছেন। সন্দেশখালীতে অস্ত্র ঢুকছে, লক্ষ লক্ষ টাকার অস্ত্র ঢুকছে, চায়না অস্ত্র ঢুকছে, সেখানে বোম ঢুকছে এবং শেখ শাহজাহানের নামে অস্ত্র কেনা হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র দপ্তর জানেন না? স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না? যদি না জানেন তিনি অপদার্থ। আর যদি জেনে শুনে এটা করেন, তিনি জঙ্গি সংগঠনকে মদত দিচ্ছেন বলতে হবে। আচ্ছা, এইখান থেকে প্রশ্ন উঠবে, আপনি যেরকম তৃণমূল কংগ্রেসকে বললেন যেরকম অস্ত্র ঢোকাচ্ছে বা তাদের সরকার কেন চুপ করে রয়েছে, তাহলে তো এখানে প্রশ্ন আসবে 2019 সালে যেরকম আজকে তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে 2019 সালে 350 কেজি RDX যেভাবে পুলওয়ামায় ঢুকে গেছিল এবং তৎকালীন রাজ্যপাল ওইখানকার তিনি বলেছেন, পরবর্তীতে মুখ খুলেছেন যে এটা একটা ঘটানো হয়েছিল। সেই পুলওয়ামাকে সামনে রেখে প্রধানমন্ত্রী তখন পদত্যাগ তো করেননি। প্রধানমন্ত্রী তো তখন ওই তাদেরকে হত্যা করে, প্রধানমন্ত্রী হত্যা করেননি, মানে পুলওয়ামাতে মানুষ মারা গেছে, জওয়ান যখন মারা গেছে, সেইটা নিয়ে তো ভোট চেয়েছিলেন। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? যখন কি সত্যজিৎ কি সত্যপাল মালিক যখন তিনি পদে ছিলেন তখন তার প্রতিবাদ করা উচিত ছিল, তার পদক্ষেপ নেওয়া হয়েছিল। যখন তিনি পদে নেই, এখন তিনি এটা বলছেন এবং দেখা গেছে সেখানে তো কেউ করেনি। সেখানে পাকিস্তানি জঙ্গি সংগঠন যারা অমরনাথ যাত্রা এবং সেনাবাহিনী যারা যাচ্ছিল, কাশ্মীরে যাচ্ছিল, তাদের পুরো আক্রমণ করেছিল। সেটা বলতে পারে যে ওদেরকে স্থলপথে না নিয়ে বিমান পথে নেওয়া উচিত ছিল, হতে পারে, সেটা ভুল হতে পারে। কিন্তু তাহলে এখান থেকে প্রশ্ন উঠবে যে যখন জয়নিংগুলো তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছিল তখন চার্টার্ড বিমান দেওয়া হলো, তাহলে এই ক্ষেত্রে আপনার হচ্ছে এটা সেনা জওয়ান যে ভারতবর্ষকে সুরক্ষা দিচ্ছে, তাদের জন্য বিমান কেন ব্যবহার করলেন না প্রধানমন্ত্রী? এই জায়গাটা আপনি কী বলবেন? ব্যাপারটা হচ্ছে আমাদের দেশের যে ভূখণ্ড সেখানে যদি সেনাবাহিনী যেতে আক্রান্ত হয়, সাধারণ মানুষ যারা অমরনাথ যাচ্ছে তারাও তো আক্রান্ত হতে পারে। অবশ্যই সাধারণ মানুষ নিরাপত্তা বিধান করতে হবে। স্থলপথ আমি তো সব জঙ্গিদের জন্য ছেড়ে দেয়নি। আমাদের স্থলপথের দখলও আমাদের সেনাবাহিনী নেবে, আমাদের CRPF নেবে, আমাদের প্রতিরক্ষা বাহিনী নেবে। অবশ্যই আমি স্থলবাহিনী কেন, স্থলপথ, আমি জঙ্গিদের ভয়ে কেন স্থলপথ ত্যাগ করে আকাশপথে যাব? সেটা টেকনিক্যালভাবে অনেক সময় যেতে হতে পারে। আমি তো স্থলপথ ভারত ভূমিকে তো পাকিস্তানের জন্য ছেড়ে দেয়নি। আমি স্থলপথ আমাদের দখলে পেছাবে। ঠিকই আছে, পুলওয়ামায় আমাদের সেনাবাহিনীর আক্রমণ হয়েছিল, পাকিস্তানি জঙ্গি সংগঠন করেছে। যারা এটা বলছে, এই জঙ্গিদের যারা সমর্থন করে, দেশ বিরোধী শক্তি, এদেরকে সমর্থন করা যায় না। নরেন্দ্র মোদী দেশকে ভালোবাসেন, দেশের জন্য তিনি জীবন উৎসর্গ করেছেন। তার নিজস্ব পরিবার বলে কিছু নেই, দেশের মানুষ, দেশের পরিবারই তার পরিবার। নরেন্দ্র মোদীর দেশপ্রেম সম্বন্ধে প্রশ্ন করা অত্যন্ত অবান্তর ঘটনা। পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যেই বললেন যে বোমা ফাটবে সোমবার, তারপরেই দেখা গেল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে সঙ্গে সঙ্গে 26,000 প্রায় চাকরি চলে গেল এবং বহু ছেলেমেয়ে বেকার হয়ে গেল।
এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এবং তৃণমূল কংগ্রেসের থেকে অভিযোগ যে এটা কি তাহলে বিজেপির দপ্তর থেকে প্রিন্টেড হয়ে আসছে? আগামী দিনে কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে অনুসরণ করার জন্য কি এই সমস্ত রায়গুলো দেওয়া হচ্ছে? কি বলবেন? বিচার ব্যবস্থা সম্বন্ধে যে ধরনের মন্তব্য আমাদের মুখ্যমন্ত্রী করেছেন, সংবিধানের শপথ নিয়ে বিচার ব্যবস্থা সম্বন্ধে এইভাবে মন্তব্য করা যায় না। বিচার ব্যবস্থা তাদের বেতন অন্যভাবে আসে। হ্যাঁ, বিচার ব্যবস্থা একটা নিউট্রাল সংস্থা। বিচার ব্যবস্থা আমাদের প্রশাসনের উপরে। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে বিচার ব্যবস্থা চ্যালেঞ্জ করতে পারে, তার বিরুদ্ধে রায় দিতে পারে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিতে পারে। বিচার ব্যবস্থাকে এইভাবে আক্রমণ করা যায় না। সংবিধানের শপথ নিয়ে আমি বিচার ব্যবস্থাকে আক্রমণ করব, যেভাবে বিচারের রায়কে চ্যালেঞ্জ করেছে মুখ্যমন্ত্রী, অত্যন্ত নক্কারজনক ঘটনা। এটা সংবিধান শপথ নিয়ে এই ধরনের করা যায় না। কোনো মুখ্যমন্ত্রী দায়িত্বশীল করা হয় না। এনএসজি দেশের নিরাপত্তা রক্ষা করছে, ন্যাশনাল সিকিউরিটি গার্ড আমাদের নিরাপত্তা রক্ষা করছে। আপনি মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আপনিও সংবিধানের অঙ্গ। দেশের প্রধানমন্ত্রী, এনএসজি কেন্দ্রীয় সংস্থা, এনআইএ এরা দেশের অঙ্গ। আপনি একজন মুখ্যমন্ত্রী এনএসজির বিরুদ্ধে কথা বলছেন, এটা চলতে পারে না। এটা ছেলে মেয়েদের জন্য কি বলেন? যে ছেলেমেয়েরা যে যোগ্য চাকরি হারা হলো, তাদের পরিবার আছে, তাদের সন্তানাদি আছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? যেভাবে পশ্চিমবাংলায় চাকরি বিক্রি হয়ে গেছে, এসপ্লানেডে মহাত্মা গান্ধীর মুক্তির পাদদেশে যেভাবে হাজার হাজার দিন ধরে ছেলেমেয়েরা অবস্থান করছে, টেট পরীক্ষার ছেলেমেয়েরা কলকাতায় অবস্থান করছে, ঝড় জল উপেক্ষা করে তারা নিজের ফ্যামিলিকে রেখে, ছোট ছোট বাচ্চাকে বাড়িতে রেখে মেয়েরা যেভাবে অবস্থান করছে, এবং চাকরি বিক্রি হয়ে গেছে। কালীঘাটের কাকু, তার সাথে কার কণ্ঠস্বর সামনে এসে যাচ্ছে, এবং অ্যারেস্টেড হওয়া উচিত তৃণমূলের। তাহলে সেখান থেকে তো আপনি বিজেপি নেতা হিসেবে এটা উচিত বলা, তাহলে তো ইডি সিবিআই চুপ করে রয়েছে না, তাহলে কি আপনাদের সাথে কি তৃণমূলের একটা আতাত আছে? কি বলবেন? আমাদেরই ক্ষোভ আছে। কালীঘাটের কণ্ঠস্বর, কালীঘাটের কাকুর সাথে যার কণ্ঠস্বর মিলে গেছে তাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। ইডি সিবিআইয়ের আরও বেশি সক্রিয় হোক আমাদের দাবি। ইডি সিবিআই আরও বেশি সক্রিয় হোক, এবং মূল যে চক্রী যারা চাকরির টাকা খেয়েছে, সাধারণ মানুষের মেধাবী ছেলে মেয়েদের চাকরি যারা বিক্রি করে দিয়েছে, এবং গরিব মানুষ যারা জমি জায়গায় বিক্রি করেছে, যারা চাকরি পায়নি, তাদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি হয়েছে, তাদের চাকরি চলে গেছে। হাইকোর্ট সেইভাবে রায় দিয়েছে, ডিভিশন বেঞ্চ সেইভাবে রায় দিয়েছে। চাকরি তো সবার চলে গেছে। আমাদের সংবিধানেই তো বলা আছে যারা কোনো একটা নিরপরাধ যাতে কোনো রকম শাস্তি না পায়, প্রয়োজনে অপরাধী শাস্তি পেলেও দুঃখ নেই, কিন্তু নিরপরাধ যেন শাস্তি নেই পাওয়া যায়। এখানে তো সব প্যানেল ধরেই 26,000 চাকরি চলে গেল, তাহলে যোগ্য প্রার্থীরা কোথায় যাবে? কি বলবেন? এখানে ওয়েবার সিটটি নিয়ে গণ্ডগোল আছে, ঠিকভাবে হয়নি, এবং সেখানে অন্তত কয়েক হাজার ছেলে মেয়ে। যোগ্য প্রার্থীরা তার জন্য দায়ী হবে নাকি? যোগ্য প্রার্থী অযোগ্য সব মিশে আছে, যারাই বাছাই করতে পারছে না। সিবিআইকে তো তদন্ত ভাব দেওয়া আছে, সিবিআই কি ঘুমোচ্ছে? কি বলবেন? সিবিআই তদন্ত করে বার করার চেষ্টা করছে, যারা যোগ্য প্রার্থী যারা বঞ্চিত না হয়। অযোগ্য যারা টাকার বিনিময়ে, পয়সার বিনিময়ে চাকরি পেয়েছে, কালীঘাটের কাকুকে টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের চাকরি বাতিল করে দিয়েছে। তাদের সাথে হয়তো কিছু যোগ্য ছেলে মেয়ে পড়ে গেছে, সেগুলো ঝাড়াই বাছাই করে যোগ্যরা যাতে বঞ্চিত না হয়, অযোগ্যদের চাকরি যাতে চলে যায়, আর যেসব চলে যায়, এবং যেসব যোগ্য ছেলেমেয়েরা কলকাতার রাস্তায় অবস্থান করছে দিনের পর দিন ঝড়ে জলে। কিন্তু প্রশ্ন উঠবে এখান থেকে, তৃণমূল কংগ্রেস তো সেমভাবে বলছে যে আমরাও চাই যে সিবিআই যে তদন্তভার নিয়েছে তারা যোগ্য এবং অযোগ্য খুঁজে বের করুক, এবং যোগ্যদেরকে চাকরি দিক, এবং তারা টাইম বাউন্ডেশন চাইছে। তারা বলতে চাইছে যে এইখানেই যে টাইমের মধ্যে তারা তদন্ত শেষ করুক, কিন্তু সিবিআই তো এখানে নির্বিকার, তারাও তো যেন চোখে পট্টি বেঁধে রয়েছে কানুনের মতো। এই জায়গাটা আপনি কি বলবেন? সিবিআই তো সেভাবে কাজ করছে না বলা যায়, তাহলে এটা আতাত। তৃণমূলের বিরুদ্ধে কথা বলার কোনো রুচি আমাদের নেই। তৃণমূল একটা কারাপ্টেড দল, তার মুখ্যমন্ত্রী কারাপ্টেড, তার শিক্ষামন্ত্রী কারাপ্টেড, তার শিক্ষা দপ্তর জেলে। মানিক ভট্টাচার্য কেন জেলে? উচ্চ শিক্ষা দপ্তরে যিনি সভাপতি, কল্যাণ গঙ্গোপাধ্যায় কেন জেলে? পুরো শিক্ষা দপ্তর জেলে আছে। তৃণমূল কংগ্রেস এই কাজ করেছে, প্রশাসনকে কালিমালিপ্ত করেছে, শিক্ষিত ছেলে মেয়ে আগামী প্রজন্মের ভবিষ্যৎকে অন্ধকার করেছে এই দল এবং এই দলের প্রশাসন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলতে আমাদের রুচিতে বাধে। অত্যন্ত জঘন্য। যোগ্য ছেলে মেয়েদের চাকরি খেয়ে নিয়ে, যোগ্য ছেলে মেয়েদের চাকরি নিয়ে দিয়ে টাকার বিনিময়ে চাকরি করেছে। কিন্তু মানুষ তো বিরক্ত, শুধু জেরা চলছে, অ্যারেস্ট মানুষ দেখতে চাইছে, মানুষ অ্যাকশান দেখতে চাইছে, সেটাই তো সিবিআই বা ইডি দেখাতে পারছে না। মানুষ বলছে আবার অ্যাকশান, এমনকি বিজেপি নেতারাও মুখ খুলছে যে অ্যারেস্ট কবে হবে। এইটা কি বলবেন? অ্যারেস্ট হবে সেইটাই তো চাই, কিন্তু বিচার ব্যবস্থা এত জটিল, সাক্ষ্যটাকু না হলে তথ্য প্রমাণের অভাবে অনেক আসামি বেরিয়ে যায়।
ঠিকভাবে তথ্য প্রমাণ না হলে, যেমন দেখা যাচ্ছে সারদার ব্যাপারে রাজীব কুমার তথ্য নষ্ট করে দিয়েছিলেন, মুখ্যমন্ত্রী রাজীব কুমারকে কেন গ্রেপ্তার করে রাস্তায় নেমেছিলেন। তথ্য প্রমাণ নষ্ট করে দিলে বিচার ব্যবস্থার হাত পা বাঁধা, তারা কিছু করতে পারেন না। এই জটিল অবস্থায় আছে তৃণমূল কংগ্রেসের প্রশাসন, তথ্য প্রমাণ নষ্ট করে দিয়েছে এবং যোগ্য ছেলেমেয়েরা কাজে পশ্চিমবাংলার ভবিষ্যৎকে অন্ধকার করে দিয়ে, পশ্চিমবাংলার আগামী প্রজন্মে জলাঞ্জলি করে দিয়ে তৃণমূলের কিছু স্বার্থন্বেষী নেতা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা লুটে নিয়েছে। এর বিরুদ্ধে পশ্চিমবাংলা প্রশাসনকে ধ্বংস করে দিয়েছে। সন্দেশখালিতে অস্ত্র ঢুকছে, শিক্ষা দপ্তরকে শেষ করে দিয়েছে। পশ্চিমবাংলা আগামী প্রজন্মকে শেষ করে দেওয়ার জন্য এই মুখ্যমন্ত্রী এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। 20শে মে বনগাঁ লোকসভায় নির্বাচন হতে চলেছে, তা আপনারা কতটা কনফিডেন্স বনগাঁ লোকসভা নিয়ে? বনগাঁ লোকসভায় বিজেপি দল বিপুল ভোটে জিতবে, বিপুল ভোটে জিতবে। যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি কদিন আগে পদত্যাগ করেছে, বাগদারি বিজেপির এমএলএ। তিনি বিধানসভায় বিজেপির হুইপ মানতেন। এদিকে তারা পশ্চিমবাংলার সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বনগাঁ জেলায় তাকে তৃণমূলের সভাপতি করেছে। এটা তৃণমূলের নেতারাও মানতে পারছে না। কি মতুয়াদের নিয়ে কমিটি করেছে, তৃণমূলের ভাইটাল নেতাদের নির্বাচনী কমিটি থেকে বাদ দিয়েছে। তৃণমূলের নেতারা যারা পরোক্ষভাবে, অনেকে আমার সাথে কথা বলেছে, তারাও নিজের নামগুলো বলছি না, অনেকে বলছে আমরা এই জিনিস মানতে পারছি না। বিশ্বজিৎ বিজেপির এমএলএ, তাকে কেন বনগাঁ লোকসভায় টিকিট দেওয়া হলো, তৃণমূলের নেতারাও মানতে পারছে না। এখান থেকে প্রশ্ন উঠবে যে ধরুন আজকে তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন, আপনি বললেন বনগাঁয় বিপুল ভোটে জিতবে, আবার এই দিক থেকে সুব্রত বক্সী কয়েকদিন আগে গোবরডাঙ্গা এসেছিলেন এবং পরিষ্কার বলে দিয়ে গেছে দুটো পৌরসভা, বিশেষ করে বনগাঁ এবং গোবরডাঙ্গা, পরিষ্কার বলেছে কোনো কথা শুনবো না, লিড দিতে হবে পৌরসভা থেকে। আপনার কি মনে হয়, আপনার পৌরসভা গোবরডাঙ্গা, আপনি 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আপনি কি মনে হয় কতটা লিড গোবরডাঙ্গা থেকে বিজেপিকে আপনি করে দিতে পারবেন বা আপনার দল করে দিতে পারবেন? বিজেপি বিপুল ভোটে জিতবে। পৌরসভা ইলেকশনে গোবরডাঙ্গায় গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। গোবরডাঙ্গায় বিভিন্ন বুথ শয় গুন্ডা এনে দখল করা হয়েছে। তাতেও না পেরে হাবড়ায় ইভিএম রিগিং করা হয়েছে। এইবার লোকসভা নির্বাচনে দিল্লির নির্বাচন কতটা পরিমাণে জিতবে বলে আপনি আশা করছেন? নির্বাচন সঠিক হতে হবে। যদি নির্বাচন না হয় জিতবে আর কী করে? পৌরসভা যেভাবে নির্বাচন, সেই নির্বাচন চলবে না। নির্বাচন সঠিক হতে হবে। মানুষ যদি ভোট দিতে পারে, তৃণমূল কংগ্রেস গোবরডাঙ্গা পৌরসভা গোহারা হারবে। ওরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, জোর করে কি স্লিপটা নিয়ে দিচ্ছে। এই জিনিস চলতে পারে না। গোবরডাঙ্গার মানুষ জবাব দেবে। পৌরসভা ইলেকশনে যেভাবে গোবরডাঙ্গায় লুট হয়েছে, বুথ লুট হয়েছে, তাতেও করতে পারেনি, সুবিধা করতে পারেনি। হাবড়া ইভিএম রিগিং করে জিতেছে। এই জিনিস যাতে না হয়, সেইভাবে ইলেকশনটা সঠিকভাবে হলে গোবরডাঙ্গায় তৃণমূল কংগ্রেস গোহারা হেরে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নির্বাচনের মাঝে আপনি যেভাবে বি বাংলা টিভি নিউজকে এতটা সময় দিলেন, আপনাকে আবারও একবার নববর্ষের শুভেচ্ছা, আপনাকে এবং আপনার পরিবারকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। আপনারা শুনেই নিলেন গোবরডাঙ্গা পৌরমণ্ডলের প্রাক্তন সহসভাপতি সুমন মণ্ডল, তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরলেন সমস্ত বিষয়টাই, খুঁটিনাটিটা তুলে ধরলেন বি বাংলা টিভি নিউজের পর্দায়। ক্যামেরায় সুভাষিস সরকারের সাথে সন্তোষ সাধুকার রিপোর্ট, উত্তর 24 পরগনা।